আমি যখন একটা ক্লু পেলাম যে ওই কোম্পানিটা যখন খোলা হয়েছে, তার মানে ওই কোম্পানির দেখা গেল যে 30,000 টাকা ফাইন। একেবারে নিদেন পক্ষে 4 থেকে 5টা দিন খুবই নিবিড় ভাবে অনুসন্ধান করতে হয়েছে। এবং আরো এই টাইপ কিছু আমি ক্লু, ক্যামেরার সামনে সবকিছু এত শো অফ করে বেড়াচ্ছে, সবকিছুকেই তারা কমার্শিয়ালাইজ করার চিন্তা করছে। তো এই ব্যাপারটা একটু ঘেটে দেখার চেষ্টা করি। ঠিক তখনই আমি দেখলাম যে ওই কোম্পানি নিয়ে যখন আমি একটু কাজ করতে গেলাম, তাদের যে কোম্পানি যেটা আছে, ওই কোম্পানির যখন ক্লুটা পেলাম, এই কোম্পানি তো জয়েন্ট স্টক এক্সচেঞ্জে আপনি জানেন টোটাল ডিটেইলস কিন্তু পাওয়া যায়। আর ইনভেস্টিগেশনের সাইডে আমার একটা আগ্রহ ছোটবেলা থেকেই আছে। রাফসানদা ছোট ভাইয়ের পরিবারের 3 কোটি টাকা ঋণের তথ্য সামনে এনে 26 বছর বয়সী এক তরুণ এখন তুমুল আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট দিয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন সৈয়দ আব্দুল্লাহ, সেই তরুণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ালেখা করেছেন। সৈয়দ আব্দুল্লাহ তিনি যে কাজটি করেছেন, তিনি মূলত নাগরিক সাংবাদিকতা করে রাফসানদা ছোট ভাইয়ের পরিবারের এই তথ্য উন্মোচন করেছেন। গণমাধ্যমের মান যদি ঠিক জায়গাতে থাকতো, জার্নালিস্টদের কাজটা তো আমাদের করতে হতো না। সৈয়দ আব্দুল্লাহ কিভাবে রাফসানদা ছোট ভাইয়ের পরিবারের 3 কোটি টাকা ঋণ খেলাপের বিষয়টি তিনি উন্মোচন করলেন, সেটি আমরা তার কাছ থেকে জানবো। এবং একই সঙ্গে তিনি যে নাগরিক সাংবাদিকতাটা করলেন, সেই নাগরিক সাংবাদিকতা বাংলাদেশে খুব একটা দেখা যায় না। সঙ্গে রয়েছে আমি অমৃত মলঙ্গি। আপনি যখন এই স্ট্যাটাসটি দিলেন, আমি পড়েছি এবং পড়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে দীর্ঘদিনের একটা প্রক্রিয়া, এটা অনুসন্ধান করতে সময় লাগার কথা। যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন তারাও বুঝেছেন যে এই কাজটি সহজ নয়। আপনি যে কাজগুলো করেছেন, আপনার কতদিন অনুসন্ধান করতে লেগেছে, কি প্রক্রিয়া এটি করেছেন আপনি? আমি এই ব্যাপারটা নিয়ে একেবারে নিদেন পক্ষে 4 থেকে 5টা দিন খুবই নিবিড় ভাবে অনুসন্ধান করতে হয়েছে। খেয়াল করে দেখুন আমার এই কাজটা করা সহজ কেন হয়েছে। যেহেতু আমি নিজে লয়ের স্টুডেন্ট ছিলাম, আমার কিন্তু লয়ের ডিগ্রিটা নেওয়ার জন্য আমার কোম্পানি ল পড়তে হয়েছে। আমার বিভিন্ন প্রসিডিংস কিভাবে চলে সেটা আমার জানা ছিল। পাশাপাশি এই জায়গায় কিন্তু কয়েকটা চ্যানেল কিন্তু আমার ধরতে হয়েছে, যেমন ব্যাংকিং সেক্টরটা, এটা নিয়ে পাবলিক বিজ্ঞপ্তি যখন নিউজ পেপারগুলোতে এসেছে সেই ব্যাপারগুলো, তাছাড়া কোম্পানির রেজিস্ট্রেশনের আওতায় আপনারা জানেন জয়েন্ট স্টক এক্সচেঞ্জে কিছু অফিসিয়াল ডকুমেন্ট থাকে, সেই ব্যাপারটা, কোর্টের কিছু অফিসিয়াল ডকুমেন্ট আছে, সেই ব্যাপারটা, মানে প্রত্যেকটা ডকুমেন্ট, এটার পাইপলাইনটা টপ টু বটম কিভাবে কাজ করে, এই ব্যাপারটা আমার থিওরিটিক্যালি জানা ছিল। যদি আমার জানা না থাকতো তাহলে কিন্তু আমি ব্যাপারটা অনুসন্ধান করতে পারতাম না। তো এই ব্যাপারটা জানা থাকার কারণে আমি প্রত্যেকটা পয়েন্ট আগে নিজের মতো করে একটা ড্রাফট করেছি, মার্ক করেছি যে এই ধরনের ক্লুকে কিভাবে উদ্ঘাটন করতে হয়। এবং আমি ওই 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট আমি কিন্তু নিজে বসে বসে একটা ক্লু দিয়ে আরেকটা ক্লু যখন খুঁজতে গিয়েছি, তখন দেখেছি ইয়েস, ওই জায়গাতেও এই ধরনের একটা সম্ভাবনা আছে। তারপর ওইটা তখন আমি দেখেছি পাবলিক ডকুমেন্ট যখন ঘাটতে গিয়েছি, যে পুরাতন নিউজ পেপারের আর্কাইভ ঘেটে, যে ইয়েস পাবলিক বিজ্ঞপ্তি ছিল, কোর্টের ডকুমেন্টগুলো কিন্তু পাবলিক বাই দ্য ওয়ে, আপনি জানেন। তারপরে জয়েন্ট স্টক এক্সচেঞ্জের যে কোম্পানি, যেমন তাদের কোম্পানির রিটার্ন 2018 সালের পরে জমা দেওয়া নাই, এটা কিন্তু সবাই দেখতে পারে, কিন্তু অনেকে হয়তো বা এটা জানে না যে কোথায় গেলে এটা পাওয়া যায়। যেহেতু আমার থিওরিটিক্যাল নলেজ ছিল আর ইনভেস্টিগেশনের সাইডে আমার একটা আগ্রহ ছোটবেলা থেকেই আছে, আগেও আমি অনেক লেখালেখি করেছি, সো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় আমি প্র্যাকটিক্যালিটির দিকে আমি প্রয়োগ করতে পেরেছি। আপনি যে কাজটি করলেন মানে ভীষণ ইন্টারেস্টিং একজন তরুণের জন্য, মানে যিনি অনুসন্ধানী সাংবাদিকতা সেভাবে কখনো করেননি, প্রফেশনাল সাংবাদিকও আপনি নন, তারপরও যে অনুসন্ধান প্রক্রিয়াটা আপনি করলেন, আপনার কাছে প্রথমে কিভাবে আপনি ক্লুটা পেলেন, এটাকে বলা যাবে? আচ্ছা, পুরা ব্যাপারটার ক্লু যেহেতু এখনো সবকিছু প্রক্রিয়াধীন আছে, আমি আসলে টপ টু বটম পুরা ক্লুটা এখনই আমি উন্মুক্ত করতে চাচ্ছি। আমরা দরকার নেই, কিন্তু কিভাবে পেলেন যতটুকু বলা যায় আর কি। আচ্ছা, যতটুকু পাওয়া যায়, কারণ তার এই আলোচনাগুলো কিন্তু আজকে থেকে না। আপনি দেখবেন যে ব্লু কোম্পানিটাকে নিয়ে কুমিল্লার ওই ভোক্তা অধিকারের ওই জায়গা থেকে কিন্তু এপ্রিলের 24 তারিখ সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, আগে পিছিয়ে হবে। সো এই টাইমে কিন্তু তাদের কোম্পানিকে 30,000 টাকা জরিমানা করা হয়। এবং আমার যেটা আর একটা বড় আগ্রহের জায়গাটা ছিল, রিসেন্ট সময়ে আপনারা দেখবেন যে এই যে যারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবে আবির্ভূত হয়েছে, এরা আমার কাছে যা মনে হয়, আমি কিন্তু কারো প্রতি কোনো হিংসা বা দেশ এটা বলছি না, খুবই কনস্ট্রাকটিভ জায়গা থেকে যদি বলি, এদেরকে আমার কাছে মনে হয় দেশের মূলধারার মিডিয়াও অনেকে যেভাবে হাইলাইটেড করে সামনে নিয়ে আসে, আপনি দেখবেন দেশের প্রথম সারির গণমাধ্যম যারা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াসলি প্রোগ্রাম করছে, ফিচার করছে, এমনকি সে জায়গায় তাদের ওই সেক্টরে এক্সপার্টিস থাক আর না থাক। তো এই যে ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেকদিন যাবতই কথাবার্তা হচ্ছে। তো তখনই আমি ভাবছিলাম যে এই তরুণরা খুবই অল্প বয়সে অনেক টাকার কিন্তু মালিক হয়ে যাচ্ছে, হতেই পারে। আমি তো আমার ভিডিওর ভেতরেও বলে দিয়েছি, রাফসান যদি কোটি কোটি টাকা খরচ করে, 100 কোটি 200 কোটি টাকা খরচ করেও কোনো গিফট করে, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যখন দেখব প্র্যাকটিক্যাল লাইফ বলে তো একটা কথা আছে, সেই জায়গার সাথে তার ওই রিল লাইফ যেটা সে ক্যামেরাতে দেখাচ্ছে, এই দুইটার ভেতরে মানে অসম্ভব অসামঞ্জস্যতা থাকে, তখন তো প্রশ্ন করাটাই স্বাভাবিক, কারণ আমি তো দেশের নাগরিক। আমি যখন একটা ক্লু পেলাম যে ওই কোম্পানিটা যখন খোলা হয়েছে, তার মানে ওই কোম্পানির দেখা গেল যে 30,000 টাকা ফাইন। এবং আরো এই টাইপ কিছু আমি ক্লু কমেন্ট সেকশন দেখে কিন্তু তার আশেপাশের মানুষের
ভেতরে অনেক কিছু ক্লুটা পাওয়া যায়। সেটা কি ব্লু কোম্পানি? অবশ্যই তার ওই ব্লু ড্রিঙ্কস যেটা, ওইটা নিয়ে প্রথম আমি দেখেছিলাম। তারপর এইবার যখন দেখলাম যে বাংলাদেশে অডি গাড়ি কিন্তু খুব বেশি নাই, খুবই অল্প সংখ্যক অডি গাড়ি আছে, সে তার বাবা মাকে গিফট করতেই পারে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি একজন জার্নালিস্ট, দেশে আরো বিভিন্ন প্রফেশনাল জায়গায় অনেকেই আছে, তো আপনি আজকে অডি গাড়ি গিফট করছেন, তার ঠিক কয়েকদিন পরে দেখলাম মা দিবসে সে তার মাকে নিয়ে গিয়ে বনানীর একটা গোল্ডের দোকানে, যেটা বলছে যে র্যান্ডমলি চুজ অ্যান্ড পিক করে নিয়ে নিতে, এবং সে আলটিমেটলি সে 5 লক্ষ টাকা সোনাটা নিয়ে নিল। সে দেখলাম তার ফ্যানদেরকে, সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে মানে ফ্রি গিভ অ্যাওয়ে করছে, এবং সেই গিভ অ্যাওয়েটার প্রাইসটা কেমন, 3 লক্ষ 4 লক্ষ টাকার বাইক, এসি, আইফোন, এবং সে বলছে কিছুদিন পরে সে একটা কারও দিবে। তার মানে এই পরিবারগুলো, তখনই আমার আগ্রহটা বেশি জাগলো যে এই যে ক্যামেরার সামনে সবকিছু এত শো অফ করে বেড়াচ্ছে, সবকিছুকেই তারা কমার্শিয়ালাইজ করার চিন্তা করছে, তো এই ব্যাপারটা একটু ঘেটে দেখার চেষ্টা করি। ঠিক তখনই আমি দেখলাম যে ওই কোম্পানি নিয়ে যখন আমি একটু কাজ করতে গেলাম, তাদের যে কোম্পানি যেটা আছে, ওই কোম্পানির যখন ক্লুটা পেলাম, এই কোম্পানি তো জয়েন্ট স্টক এক্সচেঞ্জে আপনি জানেন টোটাল ডিটেইলস কিন্তু পাওয়া যায়। তো যখন করতে গেলাম, তো তারপরে দেখলাম যে 2018 সালের পরে এই কোম্পানির কোনো রিটার্ন জমা দেওয়া নাই। তারপর এইটা নিয়ে যখন একটু ঘাটাঘাটি করতে গেলাম, তাও নিউজ পেপারের আর্কাইভ, আপনি জানেন যে পাবলিক কিন্তু ডকুমেন্টেশন, এগুলো ওদের জমি যে নিলামে তোলা হয়েছে সবকিছু। তার মানে যেটা হচ্ছে, রাফসানদার ছোট ভাইয়ের এই যে ব্লু কোম্পানি, এটি কি তার বাবার যে কোম্পানির কথা আপনি লিখেছে, সেটা কি সেই কোম্পানির অংশীদারিত্বের কাগজপত্র করা? আমার কাছে যতদূর মনে হয়েছে এটা সম্পূর্ণরূপে তার ছিল ব্লু কোম্পানি, কিন্তু তার বাবাদের যে কোম্পানিটা ছিল ওই যে আরেকটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানির একটা। তো আমি যখন পেপারের বিজ্ঞপ্তিটা পেলাম যে ইয়েস এই সম্পত্তিটা নিলামে তোলা হয়েছে, বাই দ্য ওয়ে আমি ওর বাবার নাম কি মায়ের নাম কি এটা কিন্তু আমি একটু সার্চ করতে হয়েছে বিভিন্ন মাধ্যমে, ইউটিউবে এবং বিভিন্ন জায়গায়, যেহেতু তার পুরো পরিবারকে নিয়ে সে কন্টেন্ট বানায়। তো তার বাবার নামটা যখন আমি পেয়ে গেলাম, মায়ের নামটা পেয়ে গেলাম, তারপর গিয়ে দেখি যে পাবলিক যে বিজ্ঞপ্তিটা আছে সেই বিজ্ঞপ্তিতে সেম নাম। তো তারপরে কিন্তু আমার সার্চ করার ব্যাপারটা আরো একটু আগ্রহ জাগলো যে তাহলে আরো একটু ঘাটিয়ে দেখি। তখন দেখলাম যে কোর্টেও এই ধরনের একটা রিট করা হয়েছিল পরবর্তীতে। দর্শক, আপনারা শুনছেন সৈয়দ আব্দুল্লাহকে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি জানাচ্ছিলেন কিভাবে রাফসানদার ছোট ভাইয়ের পরিবারের যে ঋণ খেলাপের যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো তিনি উন্মোচন করেছেন। এবং তার কথা শুনে আমরা একটা জিনিস ভীষণ স্পষ্টভাবে বুঝতে পারছি যে তিনি কোম্পানি আইনের কথা বলছিলেন। তিনি যেহেতু এই বিষয়ে পড়ালেখা করেছেন কিংবা করছেন, এবং এই সংক্রান্ত পড়ালেখা করতে গিয়ে এবং রাফসানদার ছোট ভাইয়ের নতুন যে কোম্পানির কথা তিনি শুনেছেন, সেখান থেকে তিনি যখন কোম্পানির এই বিষয়টা ভাবনায় আনলেন, এবং তিনি যেহেতু আইনের শিক্ষার্থী, কোর্টে যখন চলাফেরা করলেন এবং খোঁজ খবর নিলেন, সার্চ করেছেন, গুগলে সার্চ করেছেন, পাবলিক ডকুমেন্ট যেগুলো ছিল সেগুলো তিনি খোঁজার চেষ্টা করেছেন, এবং এভাবে তিনি বিষয়গুলো কিন্তু পেয়ে গেছেন। তার সোর্সের বিষয়ে আমরা জানতে চাইবো না, কারণ কেননা নাগরিক সাংবাদিকতা হোক কিংবা যে কোনো ধরনের সাংবাদিকতাই হোক না কেন, কোনো সাংবাদিক কিংবা যিনি তথ্য উন্মোচন করছেন তিনি কখনো তার সোর্সের নাম প্রকাশ করেন না। সঠিক কিনা সেই ব্যাপারে আমাদের কোশ্চেন থাকা উচিত। এই তথ্যটা সঠিক কিনা সেটি নিয়ে আমাদের প্রশ্ন করা উচিত, এবং সেটি নিয়ে আরো বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু তার সোর্সকে সেটি নিয়ে আমি প্রশ্ন করতে চাই না। তবে একটা প্রশ্ন বারবার জায়গা থেকে আসছে, একটু ক্লারিফিকেশন চাই। এই জিনিসটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা এলো, তখন একটা পক্ষ, কিছু মানুষ বলছিল যে এই যে ব্যাংক সংশ্লিষ্ট কেউ আপনাকে তথ্য দিয়েছে, ব্যাংকের সঙ্গে আপনার কোনো একটা যোগাযোগ রয়েছে, আপনার পরিবারের হয়তো কেউ ব্যাংকে চাকরি করে, বিষয়টা এমন কিনা? আচ্ছা, এই ব্যাপারটা শুধু তো পরিবারের কারো চাকরি করতে হবে এইটা না, আপনি একজন নাগরিক হিসেবে বেসিক ব্যাংকিং সিস্টেমটা জানবেন না? আমি তো নিজে লয়ের স্টুডেন্ট, কাজে আমাদের তো কোর্স হিসাবেই কিন্তু বিজনেস ল কিভাবে কাজ করে, ব্যাংকিং ল কিভাবে কাজ করে আমাদের জানতে হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, সে যে ভিডিওটা করার পরে তার কথার ভিতরে কতটা অসঙ্গতি, সে বলার চেষ্টা করছে তার কত টাকা দিতে হবে সে জানে না। আচ্ছা, তারা কত টাকা লোন নিয়েছিল 2016 সালে, 2.5 কোটি টাকা, এইটা যে তার দিতেই হবে সে জানে না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেকেই হয়তো বা এটা মিস করে গেছেন, রাফসান তার ভিডিওর ভেতরে এসে কি বলেছে, ভিডিওর ভেতরে তো তার বাবাও আসতে পারতো, কিন্তু রাফসান কিন্তু তার ফ্যামিলির প্রতিনিধি হিসেবে সে এসে কথা বলেছে। এবং সে কি বলছে, আমার এবং আমার ভাইয়ের, আমি কোট করছি ওকে, আমার এবং আমার ভাইয়ের গাড়ি কেনারও টাকা আছে, লোন পরিশোধ করার টাকাও আছে। উনি যে বলেছেন, ইট ক্লিয়ারলি মিনস তারা উইলফুল ডিফল্টার। করোনার আগে পরে যে কথাটা বলেছে সেটা পিওরলি বাকওয়াস একটা কথা। তার কারণ হলো তারা তো ঋণ খেলাপি, আপনি তথ্য, আমি তো বলে দিলাম, আপনারা তথ্য নেন, তারা ঋণ খেলাপি হচ্ছে করোনার আগে। সৈয়দ আব্দুল্লাহ, আমরা আপনাকে শুনছি। আমার এবারে যে প্রশ্নটা, বাংলাদেশে এমনিতে অনুসন্ধানী সাংবাদিকতা ভীষণ কঠিন, আপনি যখন এই কাজটা করলেন, আপনি কেন কোনো গণমাধ্যমকে এটা না দিয়ে, তথ্যগুলো না দিয়ে, কেন আপনি নাগরিক সাংবাদিকতার দিকে ঝুঁকলেন? আচ্ছা, গণমাধ্যমকে আপনি বলছেন যে কেন আমি তথ্যটা না দিয়ে নিজের থেকে করলাম, তার আগে আমি প্রশ্ন করতে চাই, গণমাধ্যমের যে মান সেটা কি ঠিক জায়গাতে আছে? বরং সেই জায়গাটা যখন একটা ভ্যাকুম তৈরি হচ্ছে, ওই জায়গাটাই তো আমাদের নাগরিক হিসেবে দায়িত্বটা পালন করতে হচ্ছে, কারণ আমি নিজেকে নাগরিক মনে করি, নাগরিক হিসেবে আমার দায়বদ্ধতার জায়গাটাও আছে। তো আমি যদি দেখতাম প্রত্যেকজন ঋণখেলাপি যারা আছে তাদেরকে নিয়ে সংবাদপত্রে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, তাহলে তো আমার আর এই কাজটা কষ্ট করে করতে হতো না। আমি বলবো দেশের মূলধারার মিডিয়ার এই জায়গাতে অনেক বড় লুপহোল আছে, হয় তারা ইন্টেনশনালি করে না, আর না হলে তারা কিভাবে এটা সামনে আনা যায় সেই জায়গায় তাদের
আন্তরিকতার বড় ধরনের অভাব আছে।